আসসালামু আলাইকুম আহ, সবাইকে। আমার মনে হয় যে ক্যাপশনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আর কি। মূলত ক্যাপশনটা হচ্ছে HSC 25 দের জুলজি সুপার 100 MCQ সলভ। তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে মূলত অলরেডি আমি তোমাদের এটা দিয়ে দিয়েছি আর কি পেজ এবং গ্রুপে। সেটা নিয়ে মূলত আলোচনা হবে এবং এটা নিয়ে আমরা একটু সলভ করবো। আশা রাখি খুবই দ্রুত আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো সলভ করবো, যাতে করে আমার মনে হয় যে তোমরা বেশ কাজে একটা লাগে, নিজের কাছে একটা বেশ কনফিডেন্ট তোমরা পাবা আর কি। আমি বিশ্বাস করি এই জায়গাটাতে ইনশাল্লাহ। এবং মোটামুটি সবকিছু নিয়ে দেখা যাক তোমাদের সাথে একটা ভালো একটা আমার বিশ্বাস খুব ভালো একটা সেশন হবে আর কি। সবাইকে একটু কাইন্ডলি একটু জানিয়ে দাও আর কি। আমার মনে হয় যে বন্ধু বান্ধবদের একটু জানিয়ে দাও এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। এবং মোটামুটি সবকিছু নিয়ে দেখা যাক তোমাদের সাথে একটা ভালো একটা আমার বিশ্বাস খুব ভালো একটা সেশন হবে আর কি। সবাইকে একটু কাইন্ডলি একটু জানিয়ে দাও আর কি। আমার মনে হয় যে বন্ধু বান্ধবদের একটু জানিয়ে দাও এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। মোটামুটি সবকিছু নিয়ে দেখা যাক তোমাদের সাথে একটা ভালো একটা আর কে কোথা থেকে দেখছো সেটাও একটু জানাও আর কি আমাকে। আমার মনে হয় যে খুশি হবো আর কি শুনলে এটা। সবাই কি রেডি? সবাই রেডি? আমাকে একটু জানাও সবাই রেডি কিনা। আমি তোমাদের কমেন্টসগুলো পড়বো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা করতে পারো আর কি। জাস্ট লেট মি নাও। আমাকে একটু জানাও কাইন্ডলি তোমরা সবাই। আচ্ছা, মিসবাউর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আনাপ আশরাফ মেহেদি আশরাফ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আশরাফ বলে সব ক্লিয়ার। আমি একটু অপেক্ষা করি আর কি তোমাদের সবার জন্য, সবাই একটু আসুক আর কি। আর তোমাদের আজকে পরীক্ষাটা কেমন হলো এটা একটু জানাও আর কি। আমাকে খুবই খুশি হবো আর কি জানলে পরীক্ষাগুলো কেমন হচ্ছে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় বলতে পারো মূলত। আমরা আর দেরি করবো না আর কি, আমরা চলে যাই আর কি। আমার মনে হচ্ছে অনেকে লাইভে চলে আসছে আর কি ইতিমধ্যেই। ফারজানা উইশি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য দেখি আজকে কতটুকু কি করতে পারি আর কি। তোমাদের জন্য এমসিকিউটা যতটুকু সম্ভব একটু সলভের দিকে যায় আর কি। মাঝে মাঝে সিকিউ নিয়ে আলোচনা হবে, আই হোপ সো। এবং চলো তাহলে আমরা শুরু করে দিই আর কি এটাতে। ওয়াচিং ফ্রম ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ওকে। শেখ শারমান, দেখো যেখান থেকে ভালো হয় দেখো, কোনো সমস্যা নেই, বাট পারলেই হলো আর কি। আর কোনো কিছু দরকার নেই আর কি এটাতে। আমি তোমাদের শুরু করে দিই আর কি। একটু পানি খেয়ে নিই। একটা নতুন সেট আপে ক্লাস নিচ্ছি আর কি, তাই না? বেশ ভালোই মনে হচ্ছে। মানে রুমে টেবিলে বসে থেকে ক্লাস নেওয়ার একটা শান্তি আছে। বিসমিল্লাহ। আচ্ছা, আমি আমি আপনার স্টুডেন্ট না, তাও ক্লাস করতে আসলাম। আর স্টুডেন্ট সবাই আর কি, একদম অফলাইনে পড়তে হবে এমন তো না, তাই না? এই বৈশ্বিক যুগে যে কোনো জায়গা থেকে স্টুডেন্টস টিচার হওয়া যায়। আমিও কতকার স্টুডেন্টস, তাই না? এটা তো। আচ্ছা চলো বিসমিল্লাহ, তাহলে শুরু করে দিই আর কি আজকে আমাদের প্রথম এমসিকিউ সলভটা আর কি। এমসিকিউ সলভের মধ্যে আমরা 1 নম্বরে যদি একটু চলে আসি, তোমরা দেখতে পাচ্ছ, দেখো 1 নম্বরে লেখা রয়েছে যে কোন সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা সবাই জানি মূলত হৃৎপিণ্ডের যারা মূলত কর্ডেট থেকে শুরু করে, যদি বলা হচ্ছে পাখি মূলত অ্যাভিস, এবং যারা ম্যামেলিয়া তারা মূলত হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু যারা মূলত রেপ্টেলিয়া বা সরীসৃপ, তাদের কিন্তু হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা জানি সেটা। কিন্তু এই অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্টর মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে কিন্তু কুমির। কুমির একটা সরীসৃপ হওয়া সত্ত্বেও তার হৃৎপিণ্ড কিন্তু সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, তার মানে রাইট অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হবে কিন্তু ঘ উত্তর। তোমরা কমেন্টস অবশ্যই দিতে পারো আর কি আমাদের আর কি। চলো এরপরের দিকে দেখো, আমাদের লেখা রয়েছে নেফ্রিডিয়া। এটা হয়ে গেল। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? খুবই চমৎকার। আমি কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের সাথে আলোচনা করে দিই। দেখো প্রথমে দেখো উত্তরটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যানেলিডা। তোমরা সবাই জানো উত্তরটা কোনটা হবে বলো তো? অ্যানিলিডা। ওকে, অ্যানেলিডা মূলত নেফ্রিডিয়াতে পাওয়া যায়। তাহলে অ্যানেলিডা পর্বে মূলত কি পাওয়া যায়? নেফ্রিডিয়া নামক
এক ধরনের রেচন অঙ্গ পাওয়া যায়। এখন ব্যাপারটা হচ্ছে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। আমি যদি প্রথমে চলে আসি নিডারিয়া, নিডারিয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিলেন্টেরন। তাহলে নিডারিয়াদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি হবে বলতো, সিলেন্টেরন থাকে। ওকে, এরপরের দিকে এদেরকে আরো কিছু নামে ডাকা হয়। এদেরকে কিছু নামের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যেটা নাম সেটা হচ্ছে তোমরা জানো। এটাকে কি কি বলা হয় কমেন্টসে তোমরা করতে পারো আর কি, তাই না? একটাকে বলা হয় রেইন ফরেস্ট, এরপরে বলা হচ্ছে সমুদ্রের ফুল ইত্যাদি। এবং এই যে রেইন ফরেস্ট কি বলা হচ্ছে, রেইন ফরেস্ট। তাহলে দেখো নিডারিয়ার ক্ষেত্রে যেটা রেইন ফরেস্ট, আমার মনে হচ্ছে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ আই হোপ সো, অথবা আমি এটাকে সাদা করে নিই আর কি এটাতে। ওকে, সাদা করে নিই এটাতে। তাহলে দেখো যেটা মূলত আমাদের রেইন ফরেস্ট নিডারিয়াদের, RAINFOREST, রেইন ফরেস্ট, যার অপর নাম কিন্তু বাড়ি বন। যার অপর নাম কি বন বলতো, বাড়ি বন। এবং এই নিডারিয়াদের মনে রাখবা 25% জীব, কত পার্সেন্ট জীব, 25% জীব মূলত সমুদ্রে বসবাস করে। আর যদি কখনো তোমাদেরকে বলা হয় সকল প্রাণী সামুদ্রিক বা 100% জীব সমুদ্রে বসবাস করে, তখন সেটা হবে মূলত কোনটা বলতো, একাইনোডা মার্টা। একাইনোডা মার্টা। আই হোপ সো তোমরা জিনিসটা বুঝতে পারছো আর কি। ওকে, আচ্ছা, এরপরে দেখো চলে আসো প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেসের একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসদের ক্ষেত্রে আমাদের মূলত একটা বিশেষ কোষ থাকে। সেটাকে কি কোষ বলা হচ্ছে, শিখা কোষ। সেটাকে কি কোষ বলা হচ্ছে, শিখা কোষ, যেটাকে আরেকটা নাম বলা হচ্ছে ফ্লেম সেল, যেটার অপর নাম কি বলতো, ফ্লেম সেল। তাহলে আমাদের প্ল্যাটিহেলমিনথেসের এটার একটা আসতে পারে বৈশিষ্ট্য শিখাকোষ বা ফ্লেম সেল। মলাস্কার ক্ষেত্রে চলে আসি। মলাস্কাদের যদিও আমাদের গুরুত্বপূর্ণ খুবই কম, বাট মলাস্কাদের একটা ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র মনে রাখবা, সেটা হচ্ছে অর্ধমুক্ত। তাহলে বলতো যদি কখনো বলা হয় মলাস্কাদের রক্ত সংবহন তন্ত্র কেমন, সেটা হচ্ছে অর্ধমুক্ত। এবং একই সাথে যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মলাস্কাদের রক্ত সংবহন তন্ত্র যে অর্ধমুক্ত, এখন রক্ত সংবহন তন্ত্র মূলত 3 প্রকার, তোমরা সবাই সেটা জানো। এক নাম্বারকে কি বলা হচ্ছে বলতো, বদ্ধ। আরেকটাকে বলা হচ্ছে উন্মুক্ত বা মুক্ত, আরেকটাকে বলা হচ্ছে অর্ধমুক্ত। তাহলে আমরা অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র কিন্তু পড়ে ফেললাম মলাস্কা, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র পড়ে ফেললাম মলাস্কা। তাহলে থাকে মূলত কি বলতো, বদ্ধ এবং মুক্ত। এই মুক্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে মুক্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি হবে বলতো, আর্থ্রোপোডা। তাহলে একটু মনে রাখো, যদি কখনো বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র কার থাকবে, আর্থ্রোপোডা। তাহলে এখন চলে আসি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কি রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আমরা সবাই জানি কাদের থাকে বলতো, করডাটাদের, মানে আমাদের থাকে। এবং সেই সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু আগে যেটা পড়ছি, এই যে সেটা হচ্ছে আমাদের অ্যানিলিডা। তাহলে অ্যানিলিডাদের ক্ষেত্রেও অ্যানিলিডাদের ক্ষেত্রেও মূলত রক্ত সংবহন তন্ত্র থাকবে বদ্ধ। অ্যানিলিডার ক্ষেত্রে রক্ত সংবহন থাকবে মূলত বদ্ধ। ক্লিয়ার এতটুকু? তাহলে দেখো একটা এমসিকিউ থেকে কিন্তু আমরা 7, 8টা 10টা এমসিকিউ করে ফেলতেছি। ওকে, আমাদের 2টা কমপ্লিট। চলো আসো 3 নাম্বারের দিকে আর কি দেখি। দেখো প্রাণী শ্রেণীর বিন্যাসের সার্বজনীন স্তর কাকে বলা হয়? সহজ একটা প্রশ্ন। প্রাণী শ্রেণীর বিন্যাসের সার্বজনীন স্তর বলা হচ্ছে মূলত রাজ্যকে বা কিংডম বা রাজ্য। চলো আসি এরপরের দিকে দেখো 4 নাম্বারে পরিফেরা পর্বের যে লার্ভা থাকে, লার্ভার নামটা কি? এদের 2টা মূলত লার্ভা থাকে। একটাকে বলা হচ্ছে প্যারেনকাইমুলা এবং আরেকটাকে বলা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা। আমি আবারও বললাম, একটাকে বলা হচ্ছে কি কাইমুলা বলতো, প্যারেনকাইমুলা, এবং আরেকটাকে বলা হচ্ছে কি, অ্যামফিব্লাস্টুলা। তাহলে একটা প্যারেনকাইমুলা এবং আরেকটা নাম হচ্ছে অ্যামফিব্লাস্টুলা। তাহলে দেখো এখানে উত্তর কোনটা হবে বলতো, এটা হবে অবশ্যই প্যারেনকাইমুলা। ক্লিয়ার এতটুকু জিনিস? এখন চলে আসি ট্রোকোফোর কাদের থাকে। ট্রোকোফোর মূলত কাদের থাকে? আমাকে একটু কেউ বলতে পারবা এনিওয়ান যে ট্রোকোফোর কাদের থাকে? বলো দেখি। মলাস্কা, অ্যানেলিডা, এদের মধ্যে কারোর কি তোমাদের কি মনে পড়ে কোনো একটা কোনো কিছু আর কি, ট্রোকোফোর কাদের থাকে আর কি এটাতে? এনিথিং? ট্রোকোফোর কাদের থাকে আর কি? ট্রোকোফোরের ক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবা, ট্রোকোফোর থাকে মূলত 2টার ক্ষেত্রে, তাই না? ট্রোকোফোর থাকে মূলত কয়টা ক্ষেত্রে? 2টার ক্ষেত্রে। একটাতে থাকে আমাদের মলাস্কার ক্ষেত্রে, ট্রোকোফোর লার্ভা দশা থাকে কার ক্ষেত্রে, মলাস্কার ক্ষেত্রে। এবং আরেকটা কিসের ক্ষেত্রে থাকে বলতো, অ্যানিলিডা। কার ক্ষেত্রে থাকে? অ্যানিলিডা। ক্লিয়ার এতটুকু জিনিস? আই হোপ সো জিনিসটা তোমরা বুঝতে পারছো এই জায়গাটাতে। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি দেখি। সেটা হচ্ছে কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র দেখা যায়, উত্তর দেখতে পাচ্ছ লেখা রয়েছে একাইনোডা মার্টা। কোথায় থাকবে বলতো, একাইনোডা মার্টা। কিন্তু এখানে একটা কথা রয়েছে আর কি, দেখো ভুল যে জায়গাটাতে হয়ে যেতে পারে আর কি, আমাদের এই ভুলের জায়গাটুকু আমাদের একটু মনে রাখা দরকার। ভুলের জায়গাটুকুতে যদি আমরা একটু মনোযোগ দিই, তাহলে যে জায়গাটাতে আসবে, দেখো
যদি কখনো বলা হয় নালীতন্ত্র, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র, মনে রাখবা নালীতন্ত্র থাকে কিন্তু পরিফেরাতে, যেখানে কিন্তু প্রচুর ভুল হয়ে যেতে পারে। তাহলে নালীতন্ত্র কাদের থাকবে বলতো? পরিফেরাতে। ওকে। আর যদি বলা হয় পানি সংবহন তন্ত্র, তখন সেটাকে থাকবে একাইনোডার্মাটা। আর একাইনোডার্মাটার আরো একটা বৈশিষ্ট্য আমি একটু আগে বললাম, এদের সকল প্রাণী সামুদ্রিক। তাহলে 100% প্রাণী কি এদের বলতো? 100% প্রাণী হইতেছে এদের কি বলতো? সামুদ্রিক। ওকে। আচ্ছা, এরপরের দিকে আমরা একটু চলে আসি আর কি। দেখো 6 নাম্বার শিখাকোষ। আমি একটু আগে বলছিলাম, এই উত্তরটা তোমরা অলরেডি দেখছো যে শিখাকোষ মূলত কাজে থাকে প্ল্যাটিহেলমিনথেসের, কাজে থাকে প্ল্যাটিহেলমিনথেসের। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জায়গাটাতে যেটা আসে সেটা হচ্ছে দেখো আর্থ্রোপোডা, যেহেতু একটু বানান ভুল রয়েছে, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাদের একটা গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ রয়েছে, যেটাকে আমরা বলি আর্থ্রোপোডাদের ক্ষেত্রে বলতো কি নালিকা? মাল পিজিয়ান নালিকা। বলো কি নালিকা? বলো তো আমার সাথে সাথে। মালপিজিয়ান নালিকা। খুব ইম্পর্টেন্ট। তাহলে আর্থ্রোপোডাদের ক্ষেত্রে তাহলে কি বলো দেখি? আর্থ্রোপোডাদের ক্ষেত্রে যে রেচন নালী, সেটার নাম কি নালিকা? মালপিজিয়ান নালিকা। সেটার নাম কি নালিকা? মালপিজিয়ান নালিকা। ওকে, সৌরভ অনেক উত্তর দিচ্ছে আর কি। আচ্ছা আসো, এরপরের দিকে দেখো আমাদের 7 নম্বরের কথা বলছে, সেটা হচ্ছে আমাদের কি? অরীয় প্রতিসম। কি প্রতিসম? অরীয়। অরীয় মানে হতেছে মূলত এইরকম ব্যাসার্ধ বরাবর। ওকে, যেটা আমাদের একটা বৃত্তের থাকে না ব্যাসার্ধ, এই ধরনের বৃত্তাকারের ব্যাসার্ধ বরাবর যেটা সজ্জিত থাকে বা যেটাকে ভাগ করা যায়। এদের মধ্যে উদাহরণ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে হাইড্রা এবং জেলিফিশ। হাইড্রা এবং জেলিফিশ। তাহলে দেখো অরীয় প্রতিসম, এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? হাইড্রা। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? হাইড্রা। ক্লিয়ার এই জায়গাটাতে? এখন আসো, এই জায়গায় দেখো লেখা হচ্ছে ভলভক্স। ও দেখো ভলভক্স, ও কিছু নাম রয়েছে, ভলভক্স রয়েছে, ওকে খেয়াল করে আর কি। দেখো কিছু নাম রয়েছে, কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আমি আইপ্যাড দেখা যাচ্ছে না, এটা আমি খেয়াল করছি আর কি। এটা ওয়েট, দেখো তোমাদের কিছু নাম রয়েছে, কিছু নামের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখো ভলভক্স, ও যেমন ভলভক্স, রেডিওল্যারিয়া, হেলিওজোয়া, ও থাকা মানেই হচ্ছে গুলীয়। ও থাকা মানেই কি বলো দেখি? ও থাকা মানে হইতেছে গুলীয়। তাহলে গোলিওর একটা উদাহরণ হচ্ছে কি? ভলভক্স। গোলিওর একটা উদাহরণ কি? ভলভক্স। আর একটা উদাহরণ কি? রেডিওল্যারিয়া। রেডিওল্যারিয়া। ক্লিয়ার এতটুকু জিনিস? আই হোপ সো তোমরা এটা বুঝতে পারছো এটাতে। চলো এরপরে দেখো 8 নাম্বার কি বলছে? সুডোসিলোমেট। আমরা জানি সিলোম অনুসারে মূলত 3টা ভাগে ভাগ করা হয়। সিলোম অনুসারে কয়টা ভাগে ভাগ করা হয় বলতো? 3টা ভাগে, তাই না? এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইউসিলোমেট, সিডোসিলোমেট আর অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট যেটা, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে যাদের সিলোম নাই, এটা হচ্ছে 1 থেকে 3 নাম্বার পর্ব। আমরা জানি 1 থেকে 3 নাম্বার পর্ব কি কি রয়েছে বলতো? 1 নাম্বার হচ্ছে পরিফেরা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আমাদের নিডারিয়া, এবং 3 নাম্বারটা কি লেখা রয়েছে বলো দেখি? 3 নাম্বারটা হচ্ছে আমাদের মূলত প্ল্যাটিহেলমিনথাস। তাহলে এই 3টা হচ্ছে মূলত আমাদের কোনটা? এই 3টা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট। 3টা হচ্ছে আমাদের কোনটা? অ্যাসিলোমেট। ওকে, আমি একটু লাইটের একটু কম বেশি করার ট্রাই করছি, দেখি কোনটাতে তোমাদের পরিষ্কার মনে হচ্ছে আর কি। এই জায়গাটাতে জানি না কি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তোমাদের কি দেখতে কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু কাইন্ডলি জানাবা। এভরিথিং ইজ ওকে? বাচ্চারা, আচ্ছা, আই হোপ সো এভরিথিং ইজ ওকে রাইট নাও। ওকে, তাহলে দেখো এই জায়গাটাতে আমাদের যে জায়গাটায় আমরা একটু মনোযোগ দিই সেটা হচ্ছে, কই যেন ছিলাম, সেটা হচ্ছে সিডোসিলোমেট। তাহলে দেখো যেটা সুডোসিলোমেট, সুডো শব্দের অর্থ অপ্রকৃত। সুডোসিলোমেট, সিলম কাকে বলে এটা কিন্তু তোমাদের মূলত ক বা খ নাম্বার প্রশ্নে কিন্তু একদম আসবে কিন্তু। আচ্ছা, তাহলে দেখো সিডোসিলোমেট যেটা, এটা হচ্ছে 4 নাম্বার পর্ব। কয় নাম্বার পর্ব? 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বের নামটা কি? নেমাটোডা। নেমাটোডা। চলো 4 নাম্বার পর্বের নামটা হচ্ছে আমাদের নেমাটোডা। নেমাটোডা, নেমাটোডা। আচ্ছা, আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইউসিলোমেট। ইউসিলোমেট, ইউসিলোমেট। মনে রাখবা ইউসিলোমেট কত থেকে? 5 থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত। 5 থেকে শুরু করে কত পর্যন্ত? কর্ডাটা পর্যন্ত। তাহলে তুমি বলো এখানে আমাদের মূলত কোনটা আসবে উত্তর? এখানে মূলত আমাদের উত্তরটা আসবে
নেমাটোডা হইছে। এরপর 9 নম্বরের দিকে আমরা চলে আসি। দেখো, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছে কি নামে ডাকা হয়? আমরা জানি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, ওকে, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছকে আমরা বলি কিন্তু অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। ওকে, এর মধ্যে একটা কথা লেখা হচ্ছে, সেটা হচ্ছে মিক্সিনি। এই মিক্সিনিকে, এই যে মিক্সিনি, এই মিক্সিনিকে আমরা একটা নামে ডাকি, সেটা হচ্ছে হ্যাগফিশ। তাহলে মিক্সিনিকে কি নামে ডাকা হয়? হ্যাগফিশ। তাহলে মিক্সিনিকে কি নামে ডাকা হয় বলতো? মিক্সিনিকে কি নামে ডাকা হয়? সেটা হচ্ছে হ্যাগফিশ নামে ডাকা হয় হচ্ছে মূলত মিক্সিনিকে। এটা একটু মনে রাখা দরকার তোমাদের। ওকে, আচ্ছা, চলো এরপর দিকে আমরা একটু চলে যাই। দেখো, লেখা রয়েছে আমাদের, কি লেখা? এটা হচ্ছে প্রাণী শ্রেণীকরণের যে কোনো ধাপের জাতিগোষ্ঠীকে কি বলে? এটা একটু জাস্ট মুখস্থ জিনিস। শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে মূলত বলা হচ্ছে ট্যাক্সন। কি বলা হচ্ছে? ট্যাক্সন। চলে আসি, শ্রেণীবিন্যাসে সবচেয়ে বড় এককের নাম কোনটা? সবচেয়ে বড় এককের নাম দেখো, এখানে কিন্তু কোনো কিংডম দেওয়া নাই। কিংডম যেহেতু দেওয়া নাই, কিংডম দেওয়া না থাকলে মূলত এটা কি হবে বলতো? এটা মূলত হবে আমাদের এই যে দেখো, পর্ব বা ফাইলাম, পর্ব বা ফাইলাম। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে এটা, পর্ব বা ফাইলাম। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো, এরপরে দিকে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বারের মধ্যে দেখো, সন্ধিপদী, সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তোমরা সবাই জানো সন্ধিপদী প্রাণী বলতে আমাদের বোঝা আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাদের ক্ষেত্রে একটু আগে বলছিলাম যে এদের রেচন যে নালী, রেচনবী অঙ্গ, এই রচন অঙ্গটা মূলত হচ্ছে মালপিজিয়ান নালিকা। এর মধ্যে আমাদের মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি মূলত মানুষদের থাকে আর কি। ওকে, মালপিজিয়ান বডি থাকে কাদের? কর্ডেটদের বা মানুষদের ক্ষেত্রে থাকবে আর কি। পানি সংবহন তন্ত্র তুমি বলো কাদের থাকবে? পানি সংবহন তন্ত্র মূলত থাকবে আমাদের একানোডা মাটার ক্ষেত্রে। আর নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া থাকে মূলত কার রেচনাঙ্গ? নেফ্রেডিয়া থাকে মূলত অ্যানিলিডার রেচনাঙ্গ। চলে আসি পরে 13 নম্বরে। দেখো, বলছে রুই মাছের কানকের পেছনে পাখনাকে কি বলা হয়? রুই মাছের কানকো, কানকো বলতে তাদের মূলত যেখানে ফুলকা থাকে, ফুলকার পেছনে যে পাখনা, সেটাকে কি বলা হয়? তোমরা সবাই জানো ফুলকার পেছনে পাখনাকে বলা হচ্ছে মূলত বক্ষ পাখনা। কোন পাখনা বলা হচ্ছে? বক্ষ পাখনা। এবং তোমাদের এই পাখনা নিয়ে একটু কথা বলি। পাখনা মূলত দুই প্রকার, একটাকে বলা হচ্ছে জোর পাখনা। এই জোর পাখনার মধ্যে রয়েছে দুইটা, জোর পাখনার মধ্যে রয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে বক্ষ পাখনা, ওকে, আর এটাতে হচ্ছে শ্রোণী পাখনা। তাহলে একটা হচ্ছে বক্ষ পাখনা আর একটা হচ্ছে শ্রোণী পাখনা। এই দুটো জায়গায় যাতে ভুল না হয়। আচ্ছা, আর বাকি যেগুলো থাকবে সেটা সবকিছু হচ্ছে বিজোড়। আর এর মধ্যে যেটা বক্ষ পাখনা, বক্ষ পাখনাতে তোমাদের একটা কথা বলে দিই, এখানে মূলত যে পাখনা রশ্মি থাকে, পাখনা রশ্মির সংখ্যা থাকে 16 থেকে 17টি, 16 থেকে 17টি। আর যেটা শ্রোণী পাখনা থাকে, শ্রোণী পাখনাতে থাকে মূলত কয়টি? 9টি। শ্রোণী পাখনাতে থাকে মূলত কতটি? 9টি। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে দেখো, আমাদের যেটা জোর, জোরের মধ্যে পড়বে বক্ষ এবং শ্রোণী। এর মধ্যে দেখো, বক্ষতে কত আসবে? 16 থেকে 17টি। আর শ্রোণীতে থাকবে কতটি রশ্মি? 9টি রশ্মি। এর মধ্যে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে, দেখো যে পায়ু পাখনার ক্ষেত্রে, এই পায়ু পাখনা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। পায়ু পাখনা মূলত, পায়ু পাখনা, পায়ু পাখনা মূলত মাছকে কি করে জানো? মাছকে সুস্থিত রাখে, সুস্থিত রাখে। তাহলে যদি কখনো আসে, মাছকে সুস্থিত রাখে কে? মাছকে সুস্থিত রাখে হচ্ছে কোনটা? পায়ু পাখনা। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আর কি আমাদের এইটাতে। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো, সেটা হচ্ছে আমাদের 14 নাম্বার। ভাষা ডিফারেন্সিয়া কত নাম্বার খণ্ডকে মিলিত হয়? কিছু করার নাই, এটা একদম মুখস্থ, ঠাডা মুখস্থ করবে, সেটা হচ্ছে 9। তাহলে আবারও বলো, দেখো ভাষা ডিফারেন্সিয়া কততম খণ্ডকে মিলিত হয়? কততম খণ্ডকে বলো? সেটা হচ্ছে 9ম খণ্ডকে। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো আমরা এখন চলে যাই এর পরেরটাতে যাই আর কি। ওকে, এরপরের মধ্যে আমাদের যে জায়গাটাতে একটু মনোযোগ দিচ্ছি আর কি আমরা, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন আর কি। 15 নম্বর প্রশ্নের দিকে আমরা যদি একটু মনোযোগ দিই, দেখো 15 নম্বর প্রশ্নে আমাদের এখানে বলা রয়েছে জননাঙ্গ সৃষ্টি হয় কখন? এটা মূলত কার জননাঙ্গ? এটা মূলত বোঝানো হচ্ছে অবশ্যই হাইডার জননাঙ্গকে এখানে বোঝানো হচ্ছে আর কি। তাহলে হাইডার জননাঙ্গ মূলত সৃষ্টি হয় কখন? হেমন্ত ও শীতকালে। কোন কালে?
হেমন্ত ও শীতকালে। তাহলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ওকে, আচ্ছা, এরপরের দিকে দেখি আর কি আমাদের যেটা লেখা রয়েছে আর কি 15 নম্বর শেষ, আমরা 16 নম্বরের দিকে আসবো। লম্বা দূরত্ব অতিক্রম করে কোন পদ্ধতিতে? এটা কিন্তু তোমাদের ঘ নাম্বার প্রশ্ন আসে, গ নাম্বার প্রশ্নতেও আসে হাইড্রার ক্ষেত্রে। ও যখন লম্বা দূরত্ব অতিক্রম করে তখন সে কিন্তু মূলত লুপিং পদ্ধতিতে যায়। কোন পদ্ধতিতে যায়? লুপিং পদ্ধতিতে যায়। আর যেটা মূলত একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা তোমরা জানো যে এর মধ্যে যেটা সমারসল্টিং, এই সমারসল্টিং এর মাধ্যমে সে কিন্তু খুবই দ্রুত যায়। তাহলে যদি কখনো বলা হয় দ্রুত, তাহলে যদি কখনো বলা হয় দ্রুত গতির চলাচল তখন সেটা হবে সমারসল্টিং। আর যখন বলা হয়েছে লম্বা দূরত্ব অতিক্রম করে বা ধীর গতির চলাচল তখন কিন্তু সেটা হবে কোনটা বলতো? লুপিং। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত আমাদের লুপিং। চলো 17 নম্বরের দিকে চলে আসি আর কি। দেখো কোন ক্ষেত্রে হাইড্রা কোন চলন ব্যবহার করে? তো যেহেতু এখানে একটা প্রশ্ন একটু আমাদের লিখতে ভুল গেছে, প্রশ্নটা তোমরা একটু কেটে নিও, ঠিক আছে? নাই, চলো আসে পরের দিকে। দেখো হাইড্রা নিউরোসাইট সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? আমরা জানি হাইড্রা নিউরোসাইটটা বা যেটাকে বলা হচ্ছে তার মূলত ওই যে কাঁটাযুক্ত যে কোষটা আর কি, এটা মূলত সবচেয়ে বেশি থাকে কোষিকায়, কারণ কোষিকার মাধ্যমে সে মূলত খাদ্যকে ধরে এবং নিজের আত্মরক্ষা করে। হেপাটিক সিকাতে কত জোড়া লম্বা এবং স্বচ্ছ নালিকা থাকে? মূলত হেপাটিক সিকা বলতে সেখানে থাকবে কি বলো দেখি? 6 জোড়ার কথা। তাহলে হেপাটিক সিকাতে আমাদের কত জোড়া থাকবে? মূলত 6 জোড়া। তাহলে হেপাটিক সিকাতে কত জোড়া থাকবে বলো দেখি? 6 জোড়া। এটা আমাদের মনে রাখতে হবে। এবং ঘাসফড়িং এর বেশিরভাগ ক্ষেত্রে মূলত 6 এর অধিক থাকে। এরপরে দেখো একটা মুখস্থ তথ্য, মালপিজা নালিকার দৈর্ঘ্য কত? এই মালপিজা নালিকার দৈর্ঘ্য কিন্তু 25 মিলিমিটার, নট ন্যানোমিটার। তাহলে মালপিজা নালিকার দৈর্ঘ্য মূলত কত? মালপিজা নালিকার দৈর্ঘ্য মূলত হচ্ছে 25 কি বলো দেখি? মিলিমিটার। এরপরে 21 নম্বরের দিকে চলে আসি। দেখো কোন স্তন্যপায়ী ডিম পারে? আমরা সবাই জানি স্তন্যপায়ীদের মধ্যে বাদুড় অবশ্যই না, ডিম পারে না। ক্যাঙ্গারু ডিম পারে না, বাচ্চা পারে। সিল মাছ ডিম পারে না। তাহলে হবে কোনটা? প্ল্যাটিপ্লাস। ওকে, প্ল্যাটিপাস। চলো সেদিকে দেখো ঘাসফড়িং এর বক্ষ অঞ্চল, এখানে কিন্তু বক্ষের কথা বলছে। আমরা জানি ঘাসফড়িং এর ইন টোটাল শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল হচ্ছে 10 জোড়া। কয় জোড়া? 10 জোড়া। এই 10 জোড়ার মধ্যে 2 জোড়া, কয় জোড়া? 2 জোড়া থাকে বক্ষে, 2 জোড়া থাকে বক্ষে, আর 8 জোড়া থাকে হচ্ছে উদরে। 8 জোড়া থাকে কোথায়? উদরে। তাহলে বলে এদের কত জোড়া? 10 জোড়া। কত জোড়া? 10 জোড়া। তাই তো 10-এর মধ্যে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসটা কোনটা? 2 জোড়া থাকে বক্ষে আর উদরে থাকে কত জোড়া? 8 জোড়া। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আর কি। তাহলে এটা হবে কিন্তু 2 জোড়া। চলে আসার পরে দেখো ইন্টারস্টেশিয়াল কোষের সাহায্যে অন্য কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে? আমরা জানি হাইড্রার একটা পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতাকে মূলত বলা হচ্ছে টটিপটেন্সি ক্ষমতা। কোন ক্ষমতা বলা হচ্ছে? টটিপটেন্সি। তাহলে ইন্টারস্টেশিয়াল কোষের মাধ্যমে অন্য কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে মূলত বলা হচ্ছে টটিপটেন্সি। 23 নাম্বার। চলো 24 নম্বরে কি বলা হয়েছে দেখো, ঘাসফড়িং এর পঞ্চাক্ষীর প্রতিটি এককে কি বলা হয়? গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সবাই জানি ঘাসফড়িং এর এককের যে মূলত পঞ্চাক্ষীগুলো থাকে তাদের এক একটা অংশটাকে বলা হচ্ছে ওমাটিডিয়াম। তাহলে ঘাসফড়িং এর পঞ্চাক্ষীর যে একক সেটাকে মূলত কি বলা হচ্ছে? ওমাটিডিয়াম। রাইট অ্যান্সার ওমাটিডিয়াম। দেওয়াই রয়েছে, তোমরা জানো সেটা। বাট এখানে দেখো লেখা হচ্ছে রেটিনা। রেটিনা হচ্ছে আমাদের ক্ষেত্রে, মানুষ, গরু, ছাগল ইত্যাদির ক্ষেত্রে রেটিনা। চলেছি দেখো আইসিজেডএন, একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে। কি কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমিনক্লেচার। আবার বলো, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমিনক্লেচার, NOMENCLATURE, নমিনক্লেচার। ওকে, আইসিজেডএন। এটা কিন্তু পরীক্ষাতে তোমাদের একদম নাম্বারও আসতে পারে, ক নাম্বারও চলে আসতে পারে আর কি এটাতে। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। এরপরের দিকে আমরা দেখবো হচ্ছে মূলত 26 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আর কি। ওকে, 25 নাম্বার ভুল আছে ভাই। ইন্টারন্যাশনাল কোডও হয়, কমিশনও হয় ভাই, দুইটাই থাকে, দুইটাই থাকে। কোড, কমিশন দুইটাই থাকে। আইসিজেডএন এ দুইটা রাইট অ্যান্সার। না মাহাদি, দুইটা রাইট অ্যান্সার হবে আর কি, বুঝছো? কোডও হবে, কমিশনও হবে। চলো এরপরের দিকে চলে আসে আর কি। দেখো 26-এর কথা বলছে। 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কত? একদম ডিরেক্ট মুখস্থের জিনিস আর কি ভাই। জায়গায় 25 দিনের ক্ষেত্রে এদের হবে কত? 30 মিলিমিটার। এই মিলিমিটারের জায়গায় যাতে ন্যানোমিটার না হয় এটা একটু খেয়াল রাখো, তাহলেই হবে আর কি এটাতে। চলে আসে এরপরে দেখো 27 নাম্বার। স্টোনি পাখনায় রক্ত সংবহন করে কোন ধমনী? স্টোনি পাখনা বলতে জায়গায় রুই মাছের কথা বলা হয়েছে, এবং রুই মাছের স্টোনি পাখনার ক্ষেত্রে এটা রক্ত সংবহন করবে মূলত কোনটা বলো দেখি? সেটা হচ্ছে আমাদের ইলিয়াক ধমনী। কোন ধমনী? ইলিয়াক ধমনী।
ওকে, এখন এটা দেখো কডাল ধমনী, কডাল শব্দের অর্থ লেজ, তাহলে কডাল ধমনী কোথায় সাপ্লাই দিবে? লেজে সাপ্লাই দিবে। কডাল ধমনী কোথায় সাপ্লাই দিবে? লেজে সাপ্লাই দিবে। রেনাল ধমনী আমরা সবাই জানি কোথায় সাপ্লাই দিবে বলতো? কিডনিতে সাপ্লাই দিবে। আর দেখো এখানে লেখা রয়েছে প্যারাইটাল ধমনী, প্যারাইটাল মানে পাশে, তাহলে প্যারাইটাল ধমনী মূলত সাপ্লাই দিবে রুই মাছের যে গা থাকবে আর কি। ওকে, এই যে গা থাকবে রুই মাছের গা, এই জায়গাতে সাপ্লাই দিবে হইতেছে মূলত প্যারাইটাল ধমনী। ওকে, আচ্ছা চলো এরপরেরটার দিকে আমরা চলে যাই আর কি। দেখো সেটা হচ্ছে আমাদের লেখা রয়েছে 28 নাম্বার, কোন অঙ্গটি হাইড্রায় পাওয়া যায় না? স্বাভাবিক, হাইড্রায় পাওয়া যায় না শিখাকোষ, আর আমরা জানি শিখাকোষ পাওয়া যায় কোনটাতে? শিখাকোষ পাওয়া যায় হচ্ছে প্ল্যাটিহেলমিনথাসে। চলে আসো 29 নাম্বার, হাইড্রা দ্রুত গতিতে চলে, অলরেডি তোমরা জানো দ্রুত গতিতে চলে কিন্তু সোমারসল্টিং, এবং এই সোমারসল্টিং এর মাধ্যমে হাইড্রা তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি বলা হয় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে কোনটার মাধ্যমে? এটা হচ্ছে সোমারসল্টিং। আর যদি কখনো বলা হয় অর্ধেক দূরত্ব অতিক্রম করে কোনটার মাধ্যমে? অর্ধেক দূরত্ব, তখন সেটা কিন্তু হবে কোনটা বলতো? লুপিং। তখন সেটাকে কোনটা হবে বলো দেখি? লুপিং। তাহলে লুপিং এ তো ও যায় মূলত অর্ধেক, লুপিং এ ও যায় মূলত কি বলো দেখি? ওকে, লুপিং এ যায় মূলত অর্ধেক। আর যেটা সোমারসল্টিং সেখানে সে তার দেহের দূরত্বের কত গুণ যাবে? দ্বিগুণ যাবে। চলো এরপরে 30 নাম্বারের দিকে চলে আসি, আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট, এটা আমরা জানি স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, জাস্ট একবার পড়ে রাখো, এটা কোনো ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। তাহলে আকারে সবচেয়ে ছোট্ট ক্ষুদ্র নেমাটোসিস্ট হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, পড়ে ফেলো আমার সাথে সাথে। ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইটকে কি বলা হচ্ছে? একদম মাথায় যেটা একদম শীর্ষে থাকে এটাকে বলা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স আমাদের মাথায় থাকে আর কি, আমাদের মাথার যে শীর্ষবিন্দু মানে মস্তিষ্কের যে শীর্ষবিন্দু এটাকে বলা হচ্ছে ভার্টেক্স। চলে আসে এরপরে দেখে দেখো, ঘাসফড়িং এর নিম থেকে পূর্ণাঙ্গ হতে মোট কতবার খোলস মোচন করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে খোলস মোচন করে, এই খোলস মোচন করে মূলত 5 বার। কতবার? 5 বার। আর খোলস মোচনের ক্ষেত্রে একটা হরমোন কাজ করে, সেটা হচ্ছে একডাইসন হরমোন। তাহলে বলো খোলস মোচনে কোন হরমোন কাজ করে বলো তো? একডাইসন হরমোন। তাহলে বলো খোলস মোচনে কোন হরমোন কাজ করে? একডাইসন হরমোন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা চলো, তাহলে এটা 5 বার করে এবং একডাইসন হরমোন। চলো সে দেখো কোনটি ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নাম বলা রয়েছে স্ত্রী, কিন্তু দেখো এখানে দিয়ে দিছে উত্তর কোনটা? শুক্রধানী। তাহলে খেয়াল করে দেখবা যে স্ত্রী জননতন্ত্রে ঘাসফড়িং এর অংশের ক্ষেত্রে তুমি যে শুক্র মনে করে এটা পুরুষ ভাবার কোনো সুযোগ নাই। শুক্রধানী নাম পুরুষ পুরুষ হইলেও এটা কিন্তু মূলত স্ত্রী জননতন্ত্রের অংশ, এবং এই শুক্রধানীতে যে শুক্রাণু কিছুক্ষণের জন্য জমা থাকে, শুক্রাণু কিছুক্ষণের জন্য কি থাকে? জমা থাকে আর কি। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে আমরা চলে যাই, ল্যাসিনা কোন উপাঙ্গের অংশ? ল্যাসিনা মূলত ঘাসফড়িং এর যে ম্যাক্সিলা সেটার একটা অংশ থাকে। তাহলে এটা একটু পড়ে ফেলবো, ল্যাসিনা কোন উপাঙ্গের অংশ? ম্যাক্সিলা। চলে আসি ঘাসফড়িং এর উপরে, মানে ঘাসফড়িং এর যদি হয় ঘাসফড়িং এর উপরের দিকে ধরে রাখো এটা একটা ঘাসফড়িং। ওকে সরি, ঘাসফড়িং এটা। ওকে, কি যে ঘাসফড়িং ড্র করলাম। তো ধরে রাখো ঘাসফড়িং, এই ঘাসফড়িং এর ক্ষেত্রে এর উপরের দিকে কতটা থাকবে খন্ড বলো তো? 11টা খন্ড থাকবে। কতটি খন্ড থাকবে ভাই? 11টা খন্ড থাকবে আর কি। ওকে চলো এরপরে দেখো, পেরিট্রিম নামক আবরণ কিসের? আমরা জানি ঘাসফড়িং এর যে মূলত স্পাইরাকল, স্পাইরাকল বা শ্বাসতন্ত্র থাকে, শ্বাসতন্ত্রের প্রত্যেকটা যে আবরণ থাকে এটাকে বলা হয় মূলত কি? পেরিট্রিম। তাহলে পেরিট্রিম আবরণ থাকে কার ক্ষেত্রে? স্পাইরাকলের ক্ষেত্রে। চলে আসি সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? সন্ধিপদী মানে আমরা একটু আগে জানি, সেটা হচ্ছে মূলত কোনটা বলতো? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কোন নালিকা থাকে বলতো? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। চলে আসি দেখো 38 নাম্বার, রুই মাছের প্রতি পার্শ্বে কতটি ফুল কার্স থাকে? আমরা জানি রুই মাছের ইন টোটাল ফুলকা আর্স থাকে কত জোড়া বলো দেখি? ওকে বলো দেখি কত জোড়া? 4 জোড়া। 4 জোড়া মানে কি? ইন টোটাল 8টা। তাহলে প্রত্যেক পাশে থাকবে 4টি করে। তাহলে রুই মাছের প্রতি পাশে কতটি করে ফুলকা আর্চ থাকে? তাহলে প্রতি পাশে থাকে 4টা। প্রতি পাশে থাকে কতটা? 4টা। ওকে, এতটুকু একটু মনে রাখতে হবে ভাই তোমাদেরকে। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি। এরপরে আমরা যাবো 39 নাম্বারে। দেখো রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা পাওয়া যায়? আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম রুই মাছের যুগ্ম পাখনা হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে বক্ষ আর একটা হচ্ছে শ্রোণী। একটা বক্ষ আর একটা হচ্ছে শ্রোণী। তাহলে রাইট আনসার হবে মূলত 2, মানে ক নাম্বার। চলে আসি 40 নাম্বারে, কি বলছে আর কি, নিচের কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে? স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে বলতে পার্শ্ব রেখা। আমি যদি একটা মাছ ড্র করি, ধরে রাখো একটা রুই মাছ, এই রুই মাছের এই বরাবর আর কি, বুঝছো? রুই মাছের মূলত একদম এই বরাবর একটা রেখা থাকে পাশের দিকে মাঝখান বরাবর, এটাকে বলা হচ্ছে পার্শ্ব রেখা। এটাকে বলা হচ্ছে মূলত কি রেখা? পার্শ্ব রেখা। এবং এই পার্শ্ব রেখাটাই মূলত কি কাজ করে বলো? এই পার্শ্ব রেখাটাই মূলত কাজ করে এই যে রুই মাছের স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে পার্শ্ব রেখা। ওকে আচ্ছা, চলো এর পরের দিকে দেখো, আমাদের বলছে রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আমরা সবাই জানি মাছ প্রজাতি যারা রয়েছে, পিসাস যারা রয়েছে তাদের সবারই মূলত হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
2 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, আচ্ছা, কিন্তু যারা মূলত ওই যে সরীসৃপ তাদের হৃৎপিণ্ড কিন্তু মূলত অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে ব্যতিক্রম কুমির। কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এটা মূলত আমাদের কি বলো দেখি, এটা হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি, 41-42 দিকে চলে যাই। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না? একদম একদম ডিরেক্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বেচ্ছাজাত খাবার পরিপাক করতে সে পারে না। চলো আসি এরপরে এক গুরুত্বপূর্ণ জিনিস, তৃতীয় অধ্যায় যাবো আর কি আমরা। দেখো ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি? আমরা জানি আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে অনেকগুলো কোষ থাকে, অনেকগুলো কোষের মধ্যে কিছু খরিত হয়, আলফা, বিটা, তারপরে ডেল্টা ইত্যাদি আর কি, পিপি বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এর মধ্যে দেখো সোমাটোস্ট্যাটিন, তাহলে ডি কোষ থেকে খরিত হয় কোনটা? সোমাটোস্ট্যাটিন। আচ্ছা এরপরে দেখো গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন মূলত খরিত হয় জি কোষ থেকে। কোন কোষ থেকে? জি কোষ থেকে। আচ্ছা তোমাদের জন্য আরেকটা জিনিস, যেটা আলফা কোষ, আমি যদি এখানে লিখি আলফা কোষ, ওকে কি কোষ লিখবো আর কি, আমি এখানে লিখলাম আলফা কোষ। আলফা কোষ থেকে খরিত হয় কি বলো দেখি? গ্লুকাগন। আলফা কোষ থেকে খরিত হয় কি? গ্লুকাগন। আমি যদি বলি বিটা কোষ, বিটা কোষ থেকে খরিত হয় কি? ইনসুলিন। খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। কিসে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তাহলে বলো আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটা? ইনসুলিন। কোন কোষ থেকে খরিত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে খরিত হয়। আর আলফা কোষ থেকে খরিত হয় কোনটা? গ্লুকাগন। গ্লুকাগন মূলত গ্লুকোজের পরিমাণ বাড়ায় রক্তে। গ্লুকাগন মূলত গ্লুকোজের পরিমাণ বাড়ায় রক্তে। চলো এরপর দিকে দেখো, লেখা রয়েছে যকৃতের ম্যাক্রোফেজ। আমরা সবাই জানি যকৃতের ম্যাক্রোফেজকে মূলত বলা হচ্ছে কাফার সেল। এটা কিন্তু আবার গাফার দিও না, এটা হবে কি সেল? মূলত কাফার সেল। ওকে, এরপর দিকে চলে আসে উইসাং নালিকা মানবদেহের কোন অঙ্গে মূলত পাওয়া যায়? আমরা জানি অগ্নাশয় থেকে যে ছোট ছোট নালিকাগুলো বের হয় অনুনালিকা, এই অনুনালিকাগুলো একত্রিত হয়ে যে একটা বড় নালিকা তৈরি করে তাকে মূলত বলা হচ্ছে উইসাং নালিকা। এবং উইসাং নালিকা মূলত কোন অঙ্গে পাওয়া যায় বলতো? অগ্নাশয়। আর এটা মূলত মিলিত হয় ডিউডেনামের 2 নম্বর পার্টে। আমি আবারও বললাম ডিউডেনামের কয় নম্বর পার্টে? 2 নম্বর পার্টে। ওকে, চলে আসার পরে দেখো পরিপাকে সাহায্যকারী হরমোন কোনটা? গ্লুকাগন, ইনসুলিন, অ্যাড্রেনালিন এবং সিক্রেটিন। মাস্ট বি পরিপাকে সহায়তাকারী এনজাইম হচ্ছে মূলত সিক্রেটিন। কারণ এই গ্লুকাগন এবং ইনসুলিন এটা সচরাচর কোনো পরিপাকে ডিরেক্ট সহায়তা করে না। ওকে, ডিরেক্ট সহায়তা করে না। তাহলে এটা হবে মূলত আমাদের কোনটা? সিক্রেটিন। চলো আসি 47 নাম্বার। মানুষের মুখের দুপাশে কত জোড়া লালা গ্রন্থি থাকে? স্বাভাবিকভাবে এক পাশে থাকে মূলত 3টা, অপর পাশে মূলত থাকে 3টা। এর মধ্যে তাহলে ইন টোটাল 3টা 3টা 6টা, মানে কত জোড়া? 3 জোড়া। আচ্ছা এর মধ্যে সবচেয়ে বড় যে লালা গ্রন্থি সেটাকে বলা হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। দেখো প্যারোটিড লালা গ্রন্থি, ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার ইত্যাদি রয়েছে, বাট এর মধ্যে সবচেয়ে বড় কোন লালা গ্রন্থি? প্যারোটিড লালা গ্রন্থি। তাহলে সবচেয়ে বড় গ্রন্থিটার নামটা কি? লালা গ্রন্থির নামটা কি? প্যারোটিড লালা গ্রন্থি। ওকে, এরপরে দিকে চলে আসি কেসিন। কেসিন মূলত দুগ্ধ আমিষকে মূলত এটা কি করে? পরিপাকে সহায়তা করে। তাহলে আমিষ মানে প্রোটিন, রাইট অ্যান্সারটা হবে কিন্তু ওই যে দুগ্ধ প্রোটিন, অর্থাৎ রাইট অ্যান্সার হবে হচ্ছে প্রোটিন। চলে আসি কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? এটা একটু দয়া করে তোমরা বইয়ের ইন ডিটেলস একটু পড়ে নিও যে কোনটা ক্ষুদ্রান্তের, কোনটা বৃহদান্ত্রের ইত্যাদি। তাহলে কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? এটা মূলত রাইট অ্যান্সার হবে ল্যাকটেস। কোনটি হবে? ল্যাকটেস। চলো আসি 50 নাম্বার। কি বলছে? বিএমআই এর মান কত অতিক্রম করলে তাকে স্থূল বলি আর কি আমরা। স্বাভাবিকভাবে বিএমআই যদি মূলত 30 ক্রস করে যায় তখন সেটাকে আমরা বলি স্থূলতা। তখন আমরা সেটাকে কি বলি বলতো? স্থূলতা। আর 29 পর্যন্ত যদি থাকে 29.99 তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু ওভারওয়েট। 25 থেকে শুরু করে 29.99, 25 থেকে শুরু করে 29.99 যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে ওভারওয়েট। আর 30-এর উপরে চলে গেলে সেটাকে মূলত বলা হবে স্থূলতা। আচ্ছা এরপরে দেখো লেখা রয়েছে আমাদের মূলত কি, এখানে আমাদের বলা হয়েছে 50 নাম্বার হয়ে গেল। 51 নাম্বারের দিকে চলে আসি। ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলু সেল থাকে? গবলু, এটাকে আমি ভালোবেসে গবলু বলি, বাট হবে মূলত গবলেট সেল। এটা হচ্ছে মিউকোসা। কোন স্তরে থাকে? মিউকোসা। ক্ষুদ্রান্তের যে লেয়ার থাকে, ক্ষুদ্রান্তের লেয়ারের মূলত অনেকগুলো লেয়ার থাকে, সেলোসা থাকে, মিউকোসা থাকে, সাবমিউকোসা থাকে, মাস্কুলারিস মিউকোসা থাকে ইত্যাদি। এর মধ্যে গবলেট কোষটা থাকে মূলত মিউকোসাতে। কোথায় থাকে মূলত? মিউকোসাতে। তাহলে যে হোক, তোমাদের বলো মোটামুটি আমরা 51টা করে ফেললাম। দেন কে কে করলা 51টা একটু আমাকে কমেন্টে জানাও। একটু রেস্ট নিয়ে আর কি, চকলেট খাওয়া দরকার ছিল। বলো, আমি তোমাদের সাথে একটু কথাবার্তা বলি একটু।
আর তোমরা সবাই জানো যে যশোরে তোমরা যারা যারা রয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য খুলনা ডিভিশনের মধ্যে সবচেয়ে নামকরা যেই মেডিকেল অ্যাডমিশন কোচিং মেডিন এখন কিন্তু যশোরে, এবং যশোরের প্রধান যে দায়িত্বে শাখার দায়িত্ব আমি কিন্তু নিজে রয়েছি। আশা রাখি তোমাদের যারা রেগুলার মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও এবং তোমরা যারা এক্সাম বেচে পড়তে চাও, আমি মনে করি অবশ্যই নিঃসন্দেহে মেডিনের সার্ভিসটা তুমি অনেক 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 ভালো পাবা। বিরিয়ানি দেন? বিরিয়ানি হ্যাঁ দেওয়া তো উচিত আর কি, দিতে হবে আর কি, হাতির বিরিয়ানি খাবো আর কি আমরা। তো যাই হোক, মানে পড়াশোনা কত দূরে কি, আর কালকে কিন্তু 11টার দিকে তোমাদের কিন্তু ক্লাস হবে। 11টার দিকে তোমরা যারা যারা পারবা আমাদের মানে কোচিং এ চলে আসবে আর কি। তোমরা জুলজির 2 ঘন্টার একটা সুপার ম্যারাথন ক্লাস নেবো আর কি ইনশাল্লাহ। 2 ঘন্টার মধ্যে মোটামুটি সব অধ্যায় কমপ্লিট করে দিব আশা রাখি আর কি আমি। আর 2-1 মিনিট একটু কথা বলি তোমাদের সাথে, কথা বলার পরে আমরা নেক্সট 50%-এ আমরা চলে যাব আর কি, নেক্সট 50-তে যাবো আর কি আমরা। নেক্সট 50 অনেকদিন পরে লাইভে ক্লাস নিলাম। আচ্ছা, এই যে এইভাবে যে মনে করো আইপ্যাডে ক্লাস নিচ্ছি, লিখে বুঝে, এটা এটা তোমাদের কাছে কেমন লাগতেছে আর কি আমাকে একটু বলো তো। আজকে প্রথম নিচ্ছি এভাবে, এর আগে কখনো নিই না এরকম ভাবে। আমাকে একটু তোমরা একটু কাইন্ডলি একটু জানাও যে হোয়াটস অ্যাবাউট দ্য এক্সপেরিয়েন্স অফ দিস সেটআপ। ভাই পড়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইলাম কোনগুলা? হাইড্রা পইরো, ঘাসফড়িং পইরো, রুই মাছ। এর মধ্যে ঘাসফড়িংটা আমার মনে হয় না গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে মূলত তোমার দরকার হাইড্রাটা সবচেয়ে বেশি আসবে আর কি। বায়োলজি পড়ছি শুধু বইয়ের মেন্টালিটি বোঝার জন্য, এটা আইনস্টাইনও বুঝতে পারে নাই ভাই, সো কোনো সুযোগ নাই আর কি। জি ভাই অনেক ভালো, সামিয়া প্রকৃতি বলছে ভালো লাগছে, ভালো লাগছে নিউ। হ্যাঁ ঠিক আছে মাহাদি, চলো শুরু করি তাহলে। আবার স্টার্টিং, একটু পানি খেয়ে নিই তারপরে শুরু করি, আবার শুরু করি একটা। লা 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 লা। আরে তোমরা পরীক্ষা ভালো দেবা, ভয় করো না ইনশাল্লাহ। চলো যাই তাহলে, শুরু করে দিই। এরপরে দিকে আমরা চলে যাবো ইনশাল্লাহ। আমাদের আর আধা ঘন্টার মধ্যে আমরা বাকি 50টা প্রশ্ন করে ফেলবো আর কি। চলো ভাই দেখি এরপরে আমাদের যেটাতে আসবো আমাদের সেটা হচ্ছে মূলত, চলি দেখো, আমিষ পরিপাকের এনজাইম আমরা সবাই জানি, আমিষ পরিপাকের এনজাইমের মধ্যে মূলত থাকে হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন একটা সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ট্রিপসিন। চলো, কোনটি পিত্তরসের উপাদান নয়? পিত্তরসে মূলত থাকে পিত্ত লবণ, ওকে। এর মধ্যে দেখো আবার কোলেস্টেরলও থাকে, তাহলে পিত্তরসের প্রধান উপাদান কিন্তু পিত্ত লবণ এবং কোলেস্টেরল। আর পানিতে থাকবে, তাহলে পিত্ত লবণও না, কোলেস্টেরল উত্তর না, পানিও না, তাহলে গ্লুকোজ। তাহলে পিত্তরসের উপাদান না হচ্ছে মূলত গ্লুকোজ। আচ্ছা, এর মধ্যে যেটা পিত্ত লবণ মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে সোডিয়ামের পিত্ত লবণ আর একটা হচ্ছে পটাশিয়ামের পিত্ত লবণ। একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট বা টোরোকোলেট, আর একটা হচ্ছে পটাশিয়াম গ্লাইকোকোলেট বা টোরোকোলেট। ওকে, এটা একটু মনে রাখো আর কি। চলে আসে এরপরে দেখো 54, পিত্তরস খরিত হয় কোনটি থেকে? আমরা সবাই জানি পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে। তাহলে পিত্তরস খরিত হয় কই থেকে? যকৃৎ থেকে, যকৃৎ বা লিভার থেকে। আর যদি বলা হয় জমা হয় কোথায়, জমা হয় মূলত পিত্ত থলিতে। তাহলে এটা জমা হয় কোথায়? পিত্ত থলিতে। আই হোপ সেই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো আর কি এটা। ওকে, চলো এরপরের দিকে চলে আসো। যকৃতে শর্করাজাত খাদ্য কোন রূপে জমা হয়? মনে রাখবা যকৃৎ মূলত আমাদের শর্করাজাত খাদ্য জমা রাখে গ্লাইকোজেন রূপে। কি রূপে? গ্লাইকোজেন রূপে। আর এই গ্লাইকোজেনে যখন রক্তে চলে আসে তখন সেটা পরিণত হয় গ্লুকোজে। তাহলে রক্তে থাকে মূলত গ্লুকোজ আর যকৃতে জমা থাকে মূলত গ্লাইকোজেন রূপে। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো, বৃহদান্ত্রের অংশ কোনটা? আমরা সবাই জানি ইলিয়াম, তারপরে দেখো ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, এই তিনটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। তাহলে বৃহদান্ত্রের অংশ হচ্ছে মূলত কোনটা? সিকাম। কোনটা? মূলত সিকাম। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছি আমরা। এরপরে চলে আসি 57 নাম্বার, ইউরিয়া তৈরির প্রধান
জায়গা কোনটা? আমরা জানি ইউরিয়া তৈরির প্রধান জায়গাটা হচ্ছে লিভার বা যকৃৎ, আমরা সবাই জানি। কিন্তু এটা কোন প্রক্রিয়ায় তৈরি হয় বলতো? অর্নিথিন। অর্নিথিন। তাহলে তোমরা বলো যে ইউরিয়া তৈরি হয় মূলত যকৃতে, কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্রের মাধ্যমে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবং এটা সংকেত কি? CONH2 CONH2 ইউরিয়া। অথবা এটাকে এইভাবে আমরা লিখতে পারি, NH2 মাঝে হচ্ছে কার্বন মনোক্সাইড এবং দেখো NH2, এবং এটাকে বলা হচ্ছে মূলত ইউরিয়া। এটাকে মূলত কি বলা হচ্ছে? ইউরিয়া বলা হচ্ছে এটাকে। ওকে, এতটুকু জিনিস। আচ্ছা চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো সেটা হচ্ছে, দেখো 58 নাম্বার বলছে, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চলে মোলার দাঁতের সংখ্যা কতটি? গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ। মোলার আমরা সবাই জানি কি বলতো? ICPM। পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 21-23। তাহলে এই যে দেখো, এটা উপরের চোয়ালের সাথে 2 গুণ দিতে হয় আমাদের, তাই না? যেহেতু 2টা ভাগে ভাগ থাকে আর কি এটাতে। তাহলে দেখো মোলার হচ্ছে 3টা, আবার উপরের দিকে মোলার একদিকে হইতেছে 3টা, আর একদিকে হবে তাহলে 3টা। তাহলে ইন টোটাল হইতেছে কয়টা বলতো? উপরের সারিতে হইতেছে মোলার 6টা। আর যদি কখনো বলা হয় পুরা মুখে, পুরা জায়গাতে মিলে আমাদের মোলার কতটা বলো? তাহলে উপরে 6টা, নিচে 6টা, 6 আর 6 কতটা হবে? 12টা হবে। 6 আর 6 কতটা হবে? 12টা হবে। এদের হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা চলো এরপরে দিকে চলে আসে আর কি। দেখো একজন 6 বছরের বালিকা দাঁতের সংকেত কত? আমরা জানি দুধ দাঁত থাকে বাচ্চাদের 5 থেকে 6 বছরে, এবং এদের সংকেত হবে ICPM লিখবো, এবং এটাতে লিখবো 2102। 2102। তাহলে বলো তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দন্ত সংকেত কোনটা? 2102। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে থাকে না কোনটা? প্রশ্ন আসবে প্রি মোলার। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে থাকে না কোনটা? প্রি মোলার। ওকে, চলো এরপরের দিকে আমরা চলে যাই 60 নম্বরে। 60 নম্বরে কি বলা হয়েছে আর কি। দেখো মানুষের যকৃতের বাইরের দিকে যে আবরণ থাকে সেটার নাম কি? যকৃতকে একটা সূক্ষ্ম পাতলা পলিথিনের মতো জিনিস আবৃত করে রাখে, যার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। তাহলে তার নাম কি? ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল। চলে আসে পরের দিকে আর কি। দেখো অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কি খরিত হয়? আমি একটু আগে তোমাদেরকে পড়াইছিলাম, আলফা কোষ থেকে খরিত হয় মূলত গ্লুকাগন। গ্লুকাগন। আর আমরা জানি ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে? বিটা সেল থেকে। কোন সেল থেকে? বিটা সেল থেকে আর কি। ওকে, আচ্ছা এরপরে দিকে চলে আসি। দেখো 62 নাম্বার, উইসাং নালী নিম্নের কোন অংশ অবস্থিত বা নিচের কোথা থেকে তৈরি হয়? আমরা অলরেডি জানি উইসাং নালী মূলত তৈরি হয় মূলত কোন জায়গা থেকে বলতো? অগ্ন্যাশয় থেকে। এবং এটা মিলিত হয় মূলত কোথায় বলতো? ডিউডে নামের 2 নাম্বার পার্টে। কয় নাম্বার পার্টে বলতো? ডিউডে নাম। ডিউডে নামের কয় নাম্বার পার্টে? 2 নাম্বার পার্টে। ক্লিয়ার? যেটাকে আমরা বলি অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটার অফ অ্যাম্পুলা। তাহলে ডিউডেনামের যে 2 নাম্বার পার্ট, ওই 2 নাম্বার পার্টে যেখানে মূলত পিত্ত মানে সাধারণ পিত্তনালী বা অভিন্ন পিত্তনালী যেটা, এবং এখানে আমাদের উইসাং নালিকা যেখানে এসে যুক্ত হবে, ডিউডেনামের 2 নাম্বার পার্টকে এখানে কমনলি ভাবে এটাকে মূলত বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটার অফ অ্যাম্পুলা। চলো এরপর দেখো 63 নাম্বার, স্থূলতার কোন রোগটির সাথে সম্পর্কযুক্ত নয়? স্থূলতা মূলত টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু যদি এখানে টাইপ 2 থাকতো তাহলে কিন্তু অবস্থা টাইট হয়ে যেত। তাহলে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের সাথে কিন্তু কোনো স্থূলতার সম্পর্ক নাই। স্থূলতার সম্পর্ক রয়েছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা চলো এরপরে দিকে আমরা এই পাশেরটাতে চলে আসি আর কি। দেখো সেটা বলা রয়েছে, দেখো ব্রুনার গ্রন্থি কোথায় পাওয়া যায়? এটা একটু মনে রাখতে হবে আর কি তোমাকে। ব্রুনার গ্রন্থি মূলত পাওয়া যায় ডিউডে নামে। তাহলে ব্রুনার গ্রন্থি পাওয়া যাচ্ছে কোথায়? ডিউডে নামে। এটা একটা মূলত আলিম স্যারের বইয়ের প্রশ্ন। ডিসজিউসিয়া মূলত এটা কি বলতো? এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে কম লালাক্ষরণ। ডিসজিউসিয়া মানে কম লালাক্ষরণ। আবার বলো তাহলে ডিসজিউসিয়া মানে মূলত কি জিনিস বলো দেখি? কম লালাক্ষরণ। চলে আসে পরে দিকে। দেখো বলছে 66 নাম্বার, নিচের কোন প্রাচীর সবচেয়ে পুরু? আমরা সবাই জানি প্রাচীর সবচেয়ে বেশি পুরু থাকে লেফট ভেন্ট্রিকলের, কারণ লেফট ভেন্ট্রিকল হচ্ছে আমাদের সারা দেহে রক্ত পরিবহন করে, এবং এমনকি এটা আমাদের মাথায় অভিকর্ষ স্তরণের বিরুদ্ধে রক্তকে পাঠায়, যার কারণে আমাদের লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ের প্রাচীর সবচেয়ে বেশি পুরু এবং শক্তিশালী হতে হবে। ওকে, এরপরের দিকে চলে আসো। স্যান কোন কপাটির পেছনে অবস্থান করে? স্যান মানে এসে নড, এসে নড। ওকে, এসে নডটা মূলত কোন দিকে থাকে বলতো? আমাদের যদি হৃৎপিণ্ড হয় এইটা, হৃৎপিণ্ড হয় যদি এইটা, এইদিকে হইতেছে রাইট অ্যাট্রিয়াম, এইদিকে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এইদিকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এইদিকে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। মূলত এসে নড থাকে ঠিক এই জায়গাটাতে। আর আমরা জানি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে তার নামে কিন্তু ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড। তাহলে অবশ্যই কি আমরা বলতে পারি না? অবশ্যই আমরা বলতে পারি এসএএন,
কার পেছনের দিকে থাকতেছে? এসএএন মূলত থাকতেছে ট্রাইকাসপিডের পেছনে। কার পেছনের দিকে থাকবে? ট্রাইকাসপিডের পেছনে। ওকে, 68 নাম্বার চলে আসে। বিলিরুবিন উৎপাদন করে কোনটি? আমরা জানি লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায় তখন মূলত এটা হচ্ছে কি হিম এবং গ্লোবিনে থাকে, গ্লোবিন থেকে পরবর্তীতে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপাদন হয়। ওকে, এর মধ্যে যেটা বিলিরুবিন, বিলিরুবিনের কালার কিন্তু কি বলো দেখি? হলুদ। বিলিরুবিনের কালার কি? হলুদ। বিলিরুবিনের কালার কি? হলুদ। যার কারণে আমাদের যখন বিলিরুবিনের পরিমাণ বেশি বেড়ে যায় রক্তে তখন কিন্তু আমাদের জন্ডিস হয়। তখন আমাদের কি হয় বলতো? জন্ডিস হয়। আচ্ছা, তার মানে এটা লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে। চলে আসি, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? আমরা মূলত জানি অ্যান্টিবডি তৈরি করে মূলত আমাদের ডাব্লিউবিসি, এবং ডাব্লিউবিসি এর মধ্যে হচ্ছে মূলত লিম্ফোসাইট, এবং লিম্ফোসাইট মূলত দুই প্রকার, লিম্ফোসাইট। লিম্ফোসাইট মূলত কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হচ্ছে বি লিম্ফোসাইট, আর একটাকে বলা হচ্ছে টি লিম্ফোসাইট। বি মানে বডি, বি মানে কি? বডি। তাহলে বি লিম্ফোসাইটটাই মূলত কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে লিম্ফোসাইটের মূলত কোন অংশটা? বি লিম্ফোসাইটের মূলত তৈরি করে অ্যান্টিবডি। 70 নাম্বার, রক্ততঞ্চনে ধাতব আয়ন কোনটা? আমরা একমাত্র জানি যে আমাদের যতগুলো মূলত ক্লোটিং ফ্যাক্টর রয়েছে 13টা, এই 13টার মধ্যে সবচেয়ে একটা মেটাল রয়েছে, সেটা হচ্ছে 4 নাম্বার, যেটা হচ্ছে মূলত ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম কি প্লাস? 2+। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে দেখো আমাদের রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন ব্যবহার হয়? ক্যালসিয়াম প্লাস। এবং এটা কত নাম্বার বলো দেখি? এটা হচ্ছে মূলত 4 নাম্বার। চলে আসে 71 নাম্বার, কোন শ্বেত রক্তকণিকায় হেপারিন থাকে? আমরা সবাই জানি হেপারিন থাকে বেজোফিলে। হেপারিন থাকে কোথায়? বেজোফিলে। এটা বিদিত সত্যের মতো একটা জিনিস। চলে আসি, বুকের ব্যথা ঘাড়, চোয়াল বা বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো বুকের ব্যথা তার বাম কাঁধের দিকে চলে যায় চিনচিন করে আর কি, তখন, এবং সে যখন ঘেমে ওঠে তখন কিন্তু এই রোগটাকে আমরা বলি অ্যানজাইনা। ওই রকম ক্ষেত্রে বেশিরভাগ লোকের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হসপিটালাইজড করতে হয় আর কি। তাহলে বুকের ব্যথা ঘাড়, চোয়াল এবং বাম বাহুতে ছড়িয়ে পড়ে তখন এটা কোন রোগের লক্ষণ হবে? এটা মূলত হবে অ্যানজাইনা। এটা মূলত হবে কোন রোগের অসুখ? এটা মূলত হবে অ্যানজাইনার ক্ষেত্রে এটা আসবে আর কি। ওকে, চলো 73 নাম্বার, কোন রক্তনালীর সংকোচন ঘটে রক্তপাত হ্রাস করে? কোনটি রক্তনালী? আমরা জানি রক্তনালীর সংকোচন ঘটায় মূলত সেরোটোনিন। রক্তনালীর সংকোচন ঘটায় মূলত কে বলো দেখি? সেরোটোনিন। এটা গুরুত্বপূর্ণ। চলে আসি এরপরে, দেখো এই উত্তরটা কি? বাবা এবং মায়ের উভয়ের রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা কতটুকু? উত্তর দেওয়া হচ্ছে 50। চলো আমি একটু দেখাই দিই কিভাবে 50। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, বাবা, দেখো বাবারও এবি, আবার মা, এটা দিলাম ফাদার আর এটা দিলাম মাদার, দুটার এবি। এখন এর সাথে এর গুণ করো তো কি কি হবে? রক্তের গ্রুপ এ হইতে পারে, এটার সাথে এটা গুণ করো, রক্তের গ্রুপ এবি হইতে পারে। ওকে, আবার এটার সাথে এটা গুণ করো, এটা হইতে পারে এবি, অথবা এটা হতে পারে কি? বিবি। তাহলে ওদের 4টা বাচ্চার মধ্যে দেখো এবি হইতেছে 2টার, মানে কত পার্সেন্ট? 50%। এ হবে কতটার? একটার, মানে কত পার্সেন্ট? 25%। বি হবে কয়টার? একটার, মানে কত পার্সেন্ট? 25%। তাহলে দেখো এ বি হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। কত পার্সেন্ট রে ভাই? আবারও বলো কত পার্সেন্ট? 50%। আচ্ছা চলো 75 নাম্বার, হৃদস্পন্দনে অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল কত? এই যে আমাদের হৃদচক্রকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল, CYCLE। কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমাদের মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে DSSD। দেখো লিখে দিলাম, কি বললাম? DSSD। ওকে, এর মধ্যে প্রথমটা যেটা, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের, আর পরে দুটো হচ্ছে ভেন্ট্রিকলের। তাহলে DSSD, তাহলে অ্যাট্রিয়ামের ডি মানে ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড, ডায়াস্টল টাইম বেশি লাগে। আর অ্যাট্রিয়ামের সিস্টলে সময় লাগবে তাহলে কত? 0.1 সেকেন্ড। এই দুইটা মিলে হবে 0.8 সেকেন্ড, যেটা কিনা আমাদের মূলত একটা কার্ডিয়াক সাইকেল। তাহলে একটা কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হতে গেলে তাদের মূলত কতটুকু সেকেন্ড থাকতে হবে? 0.8 সেকেন্ড থাকতে হবে। তারপর দেখো ভি মানে ভেন্ট্রিকল, তাহলে ভেন্ট্রিকলের সিস্টল আবার ভেন্ট্রিকলের ডায়াস্টল। আমরা সবাই জানি ডায়াস্টলের পয়েন্ট একটু বেশি লাগে, তাহলে ডায়াস্টল হবে 0.5 সেকেন্ড। তাহলে বলো তো ভেন্ট্রিকলের সিস্টল হবে কত? 0.3 সেকেন্ড। যোগ করে নিলাম, তাহলে 0.3 + 0.5 মিলে কত সেকেন্ড? 8 সেকেন্ড। তাহলে এই হইতেছে মূলত আমাদের কি আসতো বলো দেখি? কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেলের মধ্যে কি মনে রাখতে হবে? DSSD, প্রথম দুইটা অ্যাট্রিয়ামের, পরে দুইটা হইতেছে কি বলো দেখি? ভেন্ট্রিকলের। আই হোপ সো জিনিসটা তোমরা একটু বুঝতে পারছো এই জায়গাটাতে। ওকে, চলো এর পরের দিকে চলে যাই। আচ্ছা, তাহলে 0.1 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টল, কার সিস্টল বলো তো? অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল, এই যে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড হয়ে গেছে আর কি আমাদের উত্তর। চলো নিচের কোন কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? আমরা জানি সবচেয়ে বেশি এরিথ্রোসাইট ধ্বংস হয় মূলত যকৃৎ এবং প্লীহাতে। যকৃৎ এবং প্লীহাতে, যকৃৎ এবং প্লীহাতে।
ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি আমাদের এখানে কথা বলছে 77 নম্বরে, হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে? হৃৎপিণ্ডের সবচেয়ে বেশি মাংসলের প্রাচীরের নামে হতেছে মায়োকার্ডিয়াম, নামেই বলে দিচ্ছে মাংস, তাহলে এটা অবশ্যই সবচেয়ে বেশি পরিমাণে সংকোচন প্রসারণে ভূমিকা রাখবে। চলো, ডায়াফ্রামের রক্ত সরবরাহ কোনটা? আমরা জানি ডায়াফ্রামে একটা নার্ভ সাপ্লাই দেয় যেটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। তাহলে বলো ডায়াফ্রামের যে একটা নার্ভ সাপ্লাই দেয় সেটার নামটা কি নার্ভ? ফ্রেনিক নার্ভ, এটা ভুল করা যাবে না। চলো, নিম্ন মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? চমৎকার একটা কথা, দেখো নিম্ন মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নামটা হচ্ছে ইউস্টেশিয়ান নালিকা। এটা একটু মনোযোগ দিবা, বাট ইউস্টেশিয়ান নালী এগুলো একটু কম আসে। মূলত কোনটা বেশি আসবে জানো? মূলত বেশি আসে মূলত বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। মনে রাখতো ট্রাইকাসপিড আর বাইকাসপিড, বতে বাম, তাহলে বাইকাসপিড থাকবে বাম দিকে, অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে থাকবে বাইকাসপিড। চলো, অ্যাগ্রানুলোসাইট, মানেই না, মানেই কি না। ওকে, অ্যাগ্রানুলোসাইটে কোনো গ্র্যানুলেশন থাকবে না বা ফিল থাকবে না। ফিল শব্দটা থাকা মানে হতেছে সেটা দানাদার, ফিল থাকা মানে সেটা কি দানাদার। তাহলে দেখো নিউট্রোফিল দানাদার, ইউসিনোফিল দানাদার, ভেজোফিল দানাদার, তাহলে ফিল নাই কোনটাতে? মনোসাইট। তাহলে এই মনোসাইটটা হতেছে অ্যাগ্রানুলোসাইট, মনোসাইটটা হতেছে মূলত অ্যাগ্রানুলোসাইট। চলো, 81 নাম্বার কি বলছে? কয়টি ফ্যাক্টর রক্ত জমাট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? আমরা জানি ইন টোটাল ফ্যাক্টর হতেছে 13টা, তাহলে ব্লাড ক্লটিং ফ্যাক্টর কতটা? 13টা। কিন্তু প্রধান ফ্যাক্টর কয়টা বলো দেখি? প্রধান ফ্যাক্টর হতেছে কিন্তু 4টা। প্রধান ফ্যাক্টর কয়টা? 4টা। তাহলে 1 নম্বরের নামটা কি ছিল বলো দেখি? ফাইব্রিনোজেন। 1 নম্বরের নামটা কি? ফাইব্রিনোজেন। 2 নম্বরের নামটা কি? প্রোথ্রম্বিন। 3 নম্বরের নামটা কি? থ্রম্বোপ্লাস্টিন। এবং 4 নম্বরের নামটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। চলো, হইছে এটা। এরপরে দেখো 82, মানব শিরাতন্ত্রের নিম্নের কোনটি অনুপস্থিত? মানব শিরাতন্ত্রের নিচের কোনটি অনুপস্থিত? মাস্ট বি। দেখো, মানব শিরাতন্ত্রের ক্ষেত্রে আমাদের পোর্টাল শিরাতন্ত্র রয়েছে, পালমোনারি শিরা রয়েছে, সিস্টেমিক শিরা রয়েছে। তাহলে নাই হইতেছে করোনারি, নাই হইতেছে মূলত কোনটা? করোনারি। এটা একটু মনে রাখার মতো একটা জিনিস আর কি এটাতে। চলো, এরপরে দেখো 83 নাম্বার, দুটি শিরা মিলিত হয়ে ইনোমিনেট শিরা গঠন হয়, এদের মধ্যে একটা হলো সাবক্লেভিয়ান শিরা। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে যদি কঠিন কখনো আসে তখন এটা আসতে পারে, অনেক ডিপলি আসতে পারে। তাহলে দেখো, ইনোমিনেট শিরা মূলত গঠন করতেছে একটা শিরার নাম কি? সাবক্লাভিয়ান শিরা। তাহলে ইনোমিনেট শিরা গঠনের ক্ষেত্রে মূলত কে বেশি কাজ করতেছে? আমাদের সাবক্লাভিয়ান শিরা। চলো, 84 নাম্বারের দিকে চলে আসি। ফুসফুসের দ্বিস্তরীয় আবরণের ভেতরের পর্দার নামটা কি? আমরা জানি ফুসফুসের একটা আবরণ থাকে, একটাকে বলা হচ্ছে প্লিউরা, এবং প্লিউরার যে বাইরের প্লিউরা বা বাইরের যে আবরণ এটাকে বলা হচ্ছে প্যারাইটাল প্লিউরা, আর ভেতরের যেটা আবরণ সেটাকে বলা হচ্ছে ভিসেরাল প্লিউরা। ওকে, তাহলে 84 ক। 85 নাম্বারের দিকে চলে আসি। দেখো, ওটাইটিস মিডিয়া মানে মধ্যকর্ণের রোগ। ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি জ্বর হয় 104 ডিগ্রি, কিন্তু যেটাতে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে সাইনোসাইটিস। কি সাইটিস? সাইনোসাইটিস। মনে রাখবা, সাইনোসাইটিস মূলত এখানে জ্বর আসে 102.2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে খেয়াল করে আর কি দেখো, ওটাইটিস মিডিয়াতে কত আসে? 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। আর কি বলছে? সাইনোসাইটিস এখানে কত জ্বর আসে বলতো? 102.2 ডিগ্রি ফারেনহাইট, 102.2 ডিগ্রি ফারেনহাইট। চলো, 86 নাম্বার, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে লোহের পরিমাণ কত থাকে? লোহের পরিমাণ মূলত থাকে 4 থেকে 5 গ্রাম। এটা একটু মনে রাখো, কোনো লজিক দেওয়া নাই জায়গাটাতে। লোহের পরিমাণ 4 থেকে 5 গ্রাম। চলো আসো, সাইনাসের প্রদাহকে কি বলে? একটু আগে তোমরা পড়ছো, সাইনোসাইটিস বলে আর কি। ওকে, চলো আসো, মানব ভ্রূণে কত সপ্তাহ বয়স থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ হওয়া শুরু করে? এটা মূলত দেখো, খেয়াল করে দেখো এই জায়গাটাতে সারফেক্ট্যান্ট ক্ষরণ হওয়া শুরু করে মূলত 23 সপ্তাহের শেষের দিক থেকে, 23 উইকের লাস্টের দিক থেকে। যদিও এখানে 23 উইক দেওয়া রয়েছে। তাহলে বলো তো, আমাদের সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয় কত সপ্তাহ? 23 সপ্তাহের শেষের দিক থেকে। কত সপ্তাহের শেষের দিক? 23 সপ্তাহের শেষের দিক থেকে আর কি। ওকে, এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো, সেটাতে লেখা রয়েছে 89। ল্যারিংসের ভোকাল কর্ডের সংখ্যা কতটি? আমাদের যে শ্বসন এবং শ্বাসকে রয়েছে, ভোকাল কর্ডের সংখ্যা কিন্তু আমাদের 6টি। কতটি? 6টি। এরপরের দিকে চলে আসি 90 নাম্বার, শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লোটিস অবস্থিত? এপিগ্লোটিস ঠিক এমন একটা জায়গাতে অবস্থিত যে জায়গাটাতে মূলত আমাদের থাকে কি বলো দেখি? ল্যারিংস বা ষড়যন্ত্র। কি থাকে? ল্যারিংস বা ষড়যন্ত্র। তাহলে দেখো, এপিগ্লোটিস কার সাথে যুক্ত থাকে? ষড়যন্ত্রের ক্ষেত্রে বা ষড়যন্ত্রের সাথে। চলো, সেখানে 90 নাম্বার কি বলছে আর কি? পূর্ণবয়স্ক মানুষের বিশ্রামকালে প্রতি মিনিটে শ্বসন হার কত? অর্থাৎ আমরা যখন বিশ্রামকালে থাকি, সাধারণ অবস্থায় থাকি, তখন আমাদের মূলত শ্বসন হার মূলত কত হবে বলতো? 14 থেকে 18 বার পার মিনিট। 14 থেকে 18 বার পার মিনিট, ব্রিথ পার মিনিট আর কি আমরা বলি। তাহলে এটা হচ্ছে 14 থেকে 18 বার। এটা মুখস্থ করা জিনিস। ব্রাডিকিনিন কোথায় সংশ্লেষিত হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্রাডিকাইনিন বা ব্রাডিকিনিন মূলত সংশ্লেষিত হয় ফুসফুসে। কোথায় সংশ্লেষিত হয়? ফুসফুসে। কোথায় সংশ্লেষিত হয়?
ফুসফুসে। ওকে, আচ্ছা চলো এরপরে দেখো 93 নাম্বার কি বলছে এখানে নিয়ে আমি তোমাদের একটু আলোচনার জিনিস আছে আর কি এটাতে। 93 নাম্বার জিনিসের মধ্যে আমাদের এখানে দেখো প্রথমেই হায়ালিন তরুণাসির কথা বলছে। কি কথা বলছে আর কি বলতো? হায়ালিন তরুণাসি। হায়ালিন শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ। হায়ালিন মানে শব্দের অর্থটা হচ্ছে মূলত কি? স্বচ্ছ। এবং এটার সাথে উদাহরণটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী। কিন্তু এখানে আরো কিছু জিনিস রয়েছে আর কি, দেখো সেটা হচ্ছে মনে রাখবা ট্রিপলি। কি মনে রাখবো আর কি আমরা? ট্রিপলি একটা সাবজেক্ট রয়েছে না, ট্রিপলি। ট্রিপলি যেটা, এটা মূলত থাকে কোথায়? স্থিতিস্থাপকে। স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক যে তরুণাস্থি, তার যে উদাহরণ সেটা হচ্ছে ট্রিপলি। ট্রিপলি মানে আমাদের কি কি থাকবে বলতো? এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার একটা, এরপরে দিকে থাকবে এপিগ্লোটিস, আর দিকে থাকবে ইউস্টেশন নালিকা। তাহলে দেখো মূলত আমাদের কি থাকবে? ট্রিপলি থাকবে। কি থাকবে? ট্রিপলি থাকবে। ট্রিপলি এর প্রথমটার ক্ষেত্রে আমাদের কি বলছি বলো দেখি? এক্সটার্নাল ইয়ার বা পিনা। এক্সটার্নাল ইয়ার বা পেনা। এরপরে কি বলছি বলো দেখি? এরপরে বলছি ইউস্টেশন নালী, আর সবার শেষে বলা হয়েছে ইদারা এপিগ্লোটিস। ইদারা কোনটা? এপিগ্লোটিস। তাহলে দেখো আমাদের কোনটা বলা হচ্ছে? যে শ্বাসনালী, এটাকে বলা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। স্বচ্ছ বা হায়ালিন। ও সরি, 93 নাম্বার। দেখো শ্বাসনালী এটা কি স্বচ্ছ বা হায়ালিন? তাহলে ইউস্টেশন নালী কি হবে বলো দেখি? ইউস্টেশন নালী হবে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। তাহলে ইউস্টেশন নালী হবে স্থিতিস্থাপক। আবার দেখো কানের পিনা। কানের পিনা বলতে এক্সটার্নাল ইয়ার, এটাও মূলত হবে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। তাহলে দেখো ফিমারের মস্তক। ফিমারের মস্তক। এই ফিমারের মস্তকে কোনটা থাকবে জানো? ফিমারের মস্তকে থাকে মূলত ক্যালসিফাইড বা চুনময়। ক্যালসিফাইড বা কিময় বলো দেখি? চুনময়। তাহলে আমাদের এই যে দেখো ফিমারের মস্তক, এখানে থাকে মূলত চুনময়। এরপরে দেখো পিনা এবং ইউস্টেশন নালী, এদের থাকে মূলত স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, যেটাকে আমরা বলি যে ট্রিপল ই দ্বারা প্রকাশ করছি। ওকে, আর শ্বাসনালী। শ্বাসনালীর ক্ষেত্রে আমাদের উদাহরণটা কোনটা আসবে? হায়ালিন। কোনটা আসবে? হায়ালিন। চলো হায়ালিন তরুণাস্থি কোনটা? ওই একই জিনিস আবারও দিচ্ছে আর কি, দেখো শ্বাসনালী, বাট এখানে কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে আর কি এমসিকিউ এর অপশনগুলো। চলো গ্লিনয়েড গহ্বর। আমরা জানি গ্লিনয়েড গহ্বরটা অবশ্যই থাকে স্ক্যাপুলাতে, যেটা কিনা আমাদের ঊর্ধ্ববাহুর একটা জয়েন্ট তৈরি করে। তাহলে দেখো গ্লিনয়েড গহ্বর থাকে মূলত স্ক্যাপুলা নাই এখানে, তাহলে রয়েছে বক্ষাস্থি চক্র। কারণ এই বক্ষাস্থি চক্রে মূলত দুইটা জিনিস থাকে, একটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল। ওকে, আরেকটা নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা। তাহলে এই দুইটা নিয়ে মূলত আমাদের কি বক্ষাস্থি চক্র। তাহলে অবশ্যই গ্লিনয়েড গহ্বর থাকবে মূলত বক্ষাস্থি চক্রের কোন হারে জানো? সেটা হচ্ছে স্ক্যাপুলা। সেটা হচ্ছে কোন পুলা? স্ক্যাপুলা। আচ্ছা চলো, বক্ষ অস্থি চক্রের অস্থি হলো কোনটা? বক্ষ অস্থি চক্র একটু আগে আমি লিখে দিলাম। তাহলে বক্ষ অস্থি চক্রকে বলা হয় পেক্টোরাল গার্ডেল। তাহলে এর মূলত দুইটা হাড়, একটা ক্ল্যাভিকল এবং আরেকটা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে এখানে মূলত আছে কোনটা? এখানে আছে শুধুমাত্র ক্ল্যাভিকল, তাহলে এটা হবে ক্ল্যাভিকলটা। চলো আসি ঐচ্ছিক পেশি দ্বারা কোন ঐচ্ছিক পেশি কোনটি দ্বারা অস্থির সাথে যুক্ত থাকে? আমরা জানি কোনটা জিনিস, দেখো একটা হচ্ছে টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন, TENDON, টেন্ডন। আর একটা রয়েছে লিগামেন্ট। আমরা একটা কথা বলি না, হাড়ে হাড়ে মানুষটা শয়তান। তোমরা দিবা হাড়ের সাথে হাড়ের মিল, মানে হাড়ে 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 তোমরা দেবা লিগামেন্ট। তাহলে হাড়ে হাড়ে শয়তান না বলে তোমরা কি বলবা? হাড়ে হাড়ে লিগামেন্ট। তাহলে হাড়ের সাথে হাড়ের সংযোগ ঘটাবে লিগামেন্ট, আর হাড়ের সাথে মাংসপেশির সংযোগ ঘটাবে কোনটা বলো দেখো? তাহলে টেন্ডন। হাড় প্লাস মাংস পেশি। হাড় প্লাস মাংস পেশি, এটা হবে মূলত টেন্ডন। এটা হবে মূলত কোনটা? টেন্ডন। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে আসি আর কি, দেখো সেটা হচ্ছে সমপ্রকটতায় ক্রিয়ায় এপ্টোজনের ফেনোটাইপিক বৈশিষ্ট্য কত? সমপ্রকটতায় 1:2:1। সমপ্রকটতায়, সমপ্রকটতার কথা বলছে। দেখো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে প্রকটতা এখানে দুই ধরনের পার্থক্যের মধ্যে গড়ে দেয়। একটা হচ্ছে সমপ্রকটতা, আর হচ্ছে সহপ্রকটতা। সম, ম মানে প্রথম। প্রথম প্রথম অক্ষরে লিখলে তার সবার শেষের অক্ষর হচ্ছে ম। এই ম থেকে ধরে রাখো, এটা হচ্ছে একটা কি সমপ্রকটতা। তাহলে সমপ্রকটতা, সমপ্রকটতা, প্রকটতা, সমপ্রকটতা তাহলে মূলত কয় নাম্বার সূত্রের ব্যতিক্রম? প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রম সমপ্রকটতা। ওকে, আর লিগামেন্ট তো শয়তানি, লিগামেন্ট ছিঁড়ে যায় তাড়াতাড়ি। এরপরে দিকে চলে আসো, দেখো জৈব বিবর্তনে জার্ম প্লাজম মতবাদটা কে দেন? আমরা জানি জার্ম প্লাজম ভাইজম্যান। দেখো আছে, জার্ম প্লাজম মতবাদটা দেন হচ্ছে ভাইজম্যান। এবং দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা? প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে কোনটা? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা।
এরপরে প্রকট এপিস্টাসিস, পলিজেনিক ইনহেরিট্যান্স, এপিস্টাসিস একদম সব হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে পড়ে। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা, কি বলো দেখে, অসম্পূর্ণ প্রকটতা। এর মাধ্যমে মূলত আমাদের শেষ হয়ে গেল এই যে আমাদের 100টা সুপার এমসিকিউ। যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামীকাল সকাল 11টায় তোমরা ব্যাচে চলে আসবা, তোমাদের 2 ঘন্টার একটা সুপার ম্যারাথন সিকিউ ক্লাস না হবে, এবং সিকিউ সাজেশনও তোমাদের দেখো পেজ এবং গ্রুপে আপলোড করে দেওয়া হয়েছে আর কি। এই যে, তো যাই হোক, তোমাদের কেমন লাগলো একটু আমাকে একটু কমেন্টে জানাও। 12টা 15-20 বাজে, তোমাদের আর বেশি টাইম আমরা নিব না আর কি। এই জায়গাটাতে জাস্ট তোমাদের 2-1টা কথাবার্তা শুনে চলে যাব আর কি। আর এখন তো লাইভ দিলে বেশি দিন থাকেও না আর কি এটাতে। হ্যাঁ, খতম, আলহামদুলিল্লাহ খতম। 1 ঘন্টাও লাগে না মোটামুটি আর কি, বাট বলা যায় 1 ঘন্টার মধ্যে মোটামুটি শেষ করে ফেলেছি আমরা। আল্লাহ চাইলে প্রশ্ন কমন চলে আসবে দেখো ইনশাল্লাহ। কারণ আমরা তো একটা এমসিকিউ শুধু একটা সলভ করি নাই, আমরা 100টা এমসিকিউ আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি সলভ করে ফেলছি। কতগুলা আমার কাছে মনে হয় যে বহুত বহুত সলভ করে ফেলছি আমরা, হয়তোবা 250-300টার মতো সলভ করে ফেলছি আর কি। তো বলো, আমি তোমাদের জাস্ট একটু শুনি, তোমাদের পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হবে। আর তোমাদের সবার জন্য যশোর মেডিকেল অ্যাডমিশন যারা তোমরা নিবা, আমার স্টুডেন্টস বা যারা তোমরা হয়তো ভিডিওটা দেখে থাকবা, তোমাদের জন্য যশোর মেডিন শাখা সর্বদা প্রস্তুত। মেডিন শাখায় অ্যাডমিশন প্রস্তুতিটা আমার মনে হয় যে আমরা সবাই মিলে দুর্দান্ত একটা প্রস্তুতি তোমাদেরকে নেওয়াবো আর কি ইনশাল্লাহ। কাটাই 1 ঘন্টা, তাই না? আচ্ছা, শেখ শারমান, হ্যাঁ 1 ঘন্টায়, বেশি টাইম তো নেওয়া যাবে না আর কি তোমাদের এখন, তাই না? এবং তোমাদের বেশি টাইম নিব না আর কি। আল্লাহ চাইলে প্রশ্ন কমন চলে আসবে দেখো। ওকে, ঠিক আছে, তাহলে আর আমরা বেশিক্ষণ সময় না নিলাম। তাহলে এইভাবে ইনশাল্লাহ এই আইপ্যাডে তোমাদের ক্লাস নিয়ে বেশ মজা আছে, রুম থেকে ক্লাস নিতে পারতেছি আর কি এটাতে। ঢাকা বোর্ডে তো এমসিকিউ কপি পেস্ট করে দিল। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আচ্ছা, আর তাহলে তোমাদের আর বেশি টাইম নষ্ট না করি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।